প্রিয় দর্শক বন্ধুরা, আমাদের এই অ্যাস্ট্রোএশন বাংলা চ্যানেলের মাধ্যমে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকে আমরা আবার নতুন করে চলে এসেছি একটা নতুন এপিসোড নিয়ে, যেটা হচ্ছে মঙ্গলের রাশি পরিবর্তন। মঙ্গলের রাশি পরিবর্তনে মিথুন রাশি, কর্কট রাশি, সিংহ রাশি, কন্যা রাশি, তুলা রাশি, এই 5 রাশির জাতক জাতিকারা কী ফল পাবে সেটা আজকে আলোচনা করব, এবং কোন উপাচার করতে হবে যাতে এই সমস্ত রাশির জাতক জাতিকারা আরও ভালো ফল লাভ করতে পারে এই মঙ্গলের পরিবর্তনের ফলে। মঙ্গলদেবের রাশি পরিবর্তন নিয়ে যে আজকে আলোচনা করছি, এটা কিন্তু আমাদের একটা প্রচেষ্টা মাত্র, তবে এটা সম্পূর্ণভাবে নির্ভর করবে জাতকের জন্মকুষ্ঠির গ্রহের অবস্থান এবং গ্রহের দশার উপর। প্রিয় দর্শক বন্ধুরা, যদি আমার এই পরামর্শ তোমাদের কাছে সত্যি কার্যকরী মনে হয়, তাহলে আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে আমাদের ভিডিও সহজেই আপনাদের কাছে পৌঁছে যায়। মঙ্গলদেবের রাশি পরিবর্তন ফেব্রুয়ারির 5 তারিখ 2024 সন্ধ্যা 7টায়। বর্তমানে ধনু রাশি থেকে যাচ্ছে মকর রাশিতে তার উচ্চ ঘরে। এখানে থাকবে 15ই মার্চ 2024 পর্যন্ত অবস্থান করবে, সর্বমোট 45 দিন। মঙ্গল হচ্ছে পরাক্রম, উৎসাহ, ক্রোধ, অহংকার, শক্তি ইত্যাদি কিন্তু মঙ্গলের থেকে আমরা দেখি। যদি কুণ্ডলিতে মঙ্গল বলবান অবস্থায় থাকে, তাহলে এই সমস্ত জাতক জাতিকারা খুব সাহসী প্রকৃতির হয়। কাউকে ভয় না করা, সবসময় নিজের পরাক্রমের উপর বিশ্বাস করা, পুরুষার্থের উপর বিশ্বাস করা। অপরদিকে যদি মঙ্গল কমজোর হয়, তাহলে কিন্তু এই সমস্ত জাতকরা বা জাতিকারা খুব ভীতু প্রকৃতির হয়। জাতকের মধ্যে পরাক্রম কিংবা পুরুষত্ব ভাবটা খুব কম থাকে, দুর্বল প্রকৃতির হয়। মঙ্গলদেবের এই গোচর 45 দিনের, আর এই 45 দিনের গোচরটি আমি সমস্ত রাশির জাতক জাতিকাদেরকে চন্দ্র রাশি অনুসারেই দেখার জন্য অনুরোধ করব। মঙ্গল তার বর্তমান ধনু রাশি ছেড়ে মকর রাশিতে যাচ্ছে। মকর রাশি হচ্ছে তার উচ্চ ঘর। শাস্ত্র বলে, যদি কোনো গ্রহ তার উচ্চ ঘরে অবস্থান করে, তাহলে কিন্তু শ্রেষ্ঠতম ফল প্রদান করে উচ্চ ঘরে অবস্থান করার দরুন। তো সবার প্রথম আজকে আলোচনা করব মিথুন রাশি। 5ই ফেব্রুয়ারি 2024 মঙ্গল রাশি পরিবর্তন করে অষ্টম ঘরে প্রবেশ করবে। আর এই অষ্টম ঘরে মঙ্গল মিথুন রাশির ক্ষেত্রে স্বাস্থ্যজনিত সমস্যা তৈরি করবে। মিথুন রাশিতে মঙ্গলদেব ষষ্ঠ ঘরের অধিপতি এবং একাদশ ঘরের অধিপতি। এবার মঙ্গলদেব তার উচ্চ ঘরে অবস্থান করছে, যেটা মিথুন রাশির ক্ষেত্রে হচ্ছে অষ্টম ঘর। মিথুন রাশির ক্ষেত্রে অষ্টম ঘরের মঙ্গল নানাবিধ সমস্যা তৈরি করবে স্বাস্থ্য নিয়ে, তাই অবশ্যই স্বাস্থ্য নিয়ে সচেতন অবস্থায় থাকবেন। চোট চাপাটি, অ্যাক্সিডেন্ট, রক্তজনিত ঘটনাও ঘটাতে পারে এই মঙ্গলদেব উচ্চ ঘরে অবস্থান করার দরুন। এছাড়া ফ্যামিলিতে অশান্তির সংকেত দিচ্ছে এই উচ্চ ঘরে মঙ্গল। পৈতৃক সম্পত্তি নিয়েও কিন্তু বিবাদ দেখা দিতে পারে। তবে অষ্টম ঘরে মঙ্গল যে খারাপ করবে সেটাও না। যারা রিসার্চ জাতীয় পড়াশোনার সাথে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু মঙ্গলের গোচর খুব ভালো। তবুও বলবো জাতককে মানসিক দিক থেকে এবং শারীরিক দিক থেকে ফিট রাখতে। এই রাশির জাতক জাতিকাদের মধ্যে ওভার কনফিডেন্ট জিনিসটা খুব বেশি থাকে, তাই বলবো কোনো কাজ করতে গেলে একটু ভালো করে ভেবেচিন্তে অগ্রসর হবেন। দেবগুরু বৃহস্পতি লাভের ঘরে অবস্থান করছে। অপরদিকে মঙ্গলদেব হচ্ছে মিথুন রাশিতে ষষ্ঠ ঘর এবং লাভের ঘরের অধিপতি হয়ে মকর রাশিতে উচ্চ ঘরে অবস্থান করছে। তাই অষ্টম ঘরে মঙ্গলের অবস্থান আকস্মিক ধনসম্পত্তি পাওয়ার যোগ তৈরি করেছে মিথুন রাশির ক্ষেত্রে। যারা লটারি, সাট্টা, জুয়া, শেয়ার মার্কেটের সাথে যুক্ত রয়েছেন, তাদের কিন্তু আকস্মিক অর্থ আসার সুযোগ রয়েছে। কিন্তু তবুও বলবো শারীরিক দিক থেকে কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন। অষ্টম ঘরের মঙ্গল কিন্তু শারীরিক অসুস্থতা দেয়। অষ্টম ঘরের মঙ্গল চতুর্থ দৃষ্টি দিচ্ছে নিজের ঘর মেষ রাশিতে, সেখানে স্বয়ং বসে রয়েছেন গুরুদেব। সপ্তম দৃষ্টি দিচ্ছে দ্বিতীয় ঘর ধন সম্পত্তির ঘর। অষ্টম দৃষ্টি দিচ্ছেন পরাক্রম ঘর, যেটা তৃতীয় ঘর। সপ্তম দৃষ্টি দ্বিতীয় ঘরে পড়ার দরুন জাতকের মুখের বাণী কিন্তু কর্কশ হবে। আত্মীয় স্বজনদের সাথে সম্পর্ক বজিয়ে রাখবেন। পৈতৃক সম্পত্তি নিয়ে বিবাদ হওয়ার বিশাল সম্ভাবনা রয়েছে। পরাক্রম ঘরে উচ্চমঙ্গলের দৃষ্টি পড়ছে। পুরুষার্থ আপনাকে যথেষ্ট করাবে, আপনি পুরুষার্থের বলে অনেক কিছুই পাবেন। কিন্তু অষ্টম ঘরের মঙ্গল শারীরিক অসুস্থতা দিয়ে দেয়। যারা আগে থেকে শারীরিক অসুস্থতায় ভুগছেন, তারা কিন্তু অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে চলবেন। মঙ্গলের এই 45 দিনের গোচরে মিথুন রাশির জাতক জাতিকাদের বলবো, তারা যেন ঋণ কাউকে না দেয়।
আপনি কিন্তু ঋণ নিতে পারবেন, কিন্তু ঋণ দিবেন না। আর এই গোচরের সুফল পেতে হলে মিথুন রাশির জাতক জাতিকাদের একটা সরল উপায় বলবো, সেটা হচ্ছে হনুমানজির শরণে চলে যান। প্রত্যেক দিন হনুমানজির দর্শন করুন, বিশেষ করে মঙ্গলবার প্রত্যেক দিন হনুমান চল্লিশা পাঠ করুন। তবে হনুমান চল্লিশা পাঠ করার আগে শ্রী রাম সীতার প্রণাম মন্ত্র অবশ্যই পাঠ করবেন। আমি কিন্তু প্রত্যেকটি ভিডিওতে হনুমানজির চালিসা পাঠ করার আগে শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সম্বন্ধে বলেছি, আপনারা সেই ভিডিওগুলো দেখুন, সেখানটাতে পেয়ে যাবেন। এবার বলবো কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে মঙ্গলের এই উচ্চ ঘরে গোচর সব দিক থেকে শুভ। কর্কট রাশির ক্ষেত্রে মঙ্গলদেব হচ্ছেন ত্রিকোণের অধিপতি এবং দশম ঘর কর্মের ঘরের অধিপতি হয়ে তার উচ্চ ঘরে অবস্থান করছে এবং কেন্দ্র ত্রিকোণের সম্পর্ক তৈরি করছে। এখানে বসে সবার প্রথম রুচক নামক রাজযোগ তৈরি করবে এই মঙ্গলদেব। সপ্তম ঘর হচ্ছে আমাদের সাংসারিক ঘর, আমাদের ব্যবসা বাণিজ্যের কেন্দ্রবিন্দু। আর এইখানটাতেই কিন্তু উচ্চ মঙ্গলের অবস্থান কর্কট রাশির জীবনে ৪৫ দিন একটা ভালো সময় নিয়ে আসছে। কর্মের ঘরে স্বয়ং গুরুদেব বসে রয়েছেন। গুরুদেবের সাথে কেন্দ্রের সম্পর্ক তৈরি হয়েছে এবং গুরুদেবের উপর মঙ্গলের দৃষ্টি পড়ার জন্য কর্কট রাশির কর্মক্ষেত্রে একটা বিশাল ভালো দিকের সম্ভাবনা রয়েছে। মঙ্গলদেবের ৩টি দৃষ্টি, চতুর্থ দৃষ্টি পড়ছে দশম ঘরে যেটা মেষ রাশি, সপ্তম দৃষ্টি পড়ছে রাশির উপর এবং অষ্টম দৃষ্টি পড়ছে দ্বিতীয় ঘরে। চতুর্থ দৃষ্টি কর্মের ঘরে পড়ার দরুন কর্মক্ষেত্রে একটা জবরদস্ত সাফল্য কিন্তু অপেক্ষা করছে কর্কট রাশির জন্য। ব্যবসা বাণিজ্য যারা চাকরিজীবী তারা কিন্তু যথেষ্ট ভালো লাভবান হবেন। যারা কর্মহীন হয়েছিলেন তারা কিন্তু কর্মের সন্ধান অবশ্যই পাবেন। রাশির উপর দৃষ্টি পড়ার দরুন জাতকের মধ্যে কিন্তু একটা বিশেষ ঊর্জা কাজ করবে, দেহের আলস্য কিন্তু আবার ত্যাগ হবে। তবে অষ্টম দৃষ্টি দ্বিতীয় ঘরে পড়ার দরুন মুখের ভাষার দিকে কিন্তু যথেষ্ট সচেতন থাকবেন। মঙ্গলের এই গোচরের ফলে পৈতৃক সম্পত্তি কিংবা অচল সম্পত্তির এই রাশির জাতক জাতিকাদের লাভ হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। মোট কথা সব দিক থেকে মঙ্গলের এই গোচর কর্কট রাশির ক্ষেত্রে ভালো। এই গোচরের সুফল পেতে হলে কর্কট রাশির জাতক জাতিকাদের বলবো নিজের পার্টনারকে যথেষ্ট সম্মান করবেন, তার খেয়াল অবশ্যই রাখবেন এবং তার সাথে বলবো প্রত্যেক দিন হনুমানজির পূজা করতে, হনুমানজির দর্শন করবেন মঙ্গলবার করে, হনুমান চল্লিশা রেগুলার পাঠ করবেন। তবে হনুমান চল্লিশা পাঠ করার আগে শ্রীরামের প্রণাম মন্ত্র অবশ্যই করবেন, তারপরে কিন্তু হনুমান চল্লিশা পাঠ করবেন। সিংহ রাশি। সিংহ রাশির সম্বন্ধে এবার বলবো। সিংহ রাশির ক্ষেত্রে মঙ্গলের অবস্থান হচ্ছে ভাগ্যের ঘরের অধিপতি এবং সুখের ঘরের অধিপতি হয়ে এবার উচ্চ ঘরে অবস্থান করছে, যেটা সিংহ রাশির ক্ষেত্রে হচ্ছে ষষ্ঠ ঘর। মোট কথা সিংহ রাশির ক্ষেত্রে মঙ্গলের এই গোচর জবরদস্ত হতে যাচ্ছে। মঙ্গলের এই গোচর শত্রু, রোগ, রিপু, ঋণ সব দিক থেকে আপনাকে সাহায্য করবে। মঙ্গল হচ্ছে ষষ্ঠ ঘরের কারক। একটু সতর্ক হয়ে চলবেন। আপনার কাজে আপনার পিছনে বহু শত্রু লাগবে, কিন্তু তারা আপনার কিচ্ছু করতে পারবে না, কারণ আপনি তার যোগ্য জবাব দেবেন নিজের কর্মের দ্বারা। সিংহ রাশির ক্ষেত্রে মঙ্গলদেব চতুর্থ ঘর এবং ভাগ্যের ঘরের অধিপতি হয়ে ষষ্ঠ ঘরে অবস্থান করছে, তাও আবার উচ্চ রাশিতে। তাই বলবো সিংহ রাশির ক্ষেত্রে মঙ্গলের প্রচুর দিক থেকে ভালো সংবাদ নিয়ে আসবে। মঙ্গলের চতুর্থ দৃষ্টি পড়ছে ভাগ্যের ঘরে যেটা মেষ রাশি, সেখানটাতে বসে রয়েছে স্বয়ং গুরুদেব। সপ্তম দৃষ্টি পড়ছে দ্বাদশ ঘরে, অষ্টম দৃষ্টি পড়ছে ব্যক্তিত্বের উপর, রাশির উপরে। সিংহ রাশির ক্ষেত্রে মঙ্গলের এই গোচর ভাগ্যের যথেষ্ট স্বাদ মিলবে এই মঙ্গলের ৪৫ দিনের গোচরে। সিংহ রাশির ক্ষেত্রে মঙ্গলের এই গোচরে ভাগ্যের সব দিক থেকে উন্নতি হবে। তবে সিংহ রাশির জাতক জাতিকাদের বলবো তারা যেন কোনো রকমভাবে বেআইনি কাজে না জড়িত হয়। বেআইনি কাজে যদি জড়িত হয় তাহলে কিন্তু সিংহ রাশির কিন্তু খুব খারাপ হবে, কারণ রাহুর দৃষ্টি আবার দ্বাদশ ঘরে পড়ছে। তবে সিংহ রাশির জাতক জাতিকারা যারা ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা করছেন তারা কিন্তু এই গোচরে যথেষ্ট লাভবান হবেন। ষষ্ঠ ঘরে কারক হচ্ছে মঙ্গলদেব। এই গোচরে কিন্তু ঋণ দিবেন না, আপনি কিন্তু ঋণ নিতে পারবেন, আপনি যত খুশি ঋণ নেন, কিন্তু ঋণ কিন্তু দিবেন না। অথবা আপনি যদি ঋণগ্রস্ত হন কিংবা ঋণ পরিশোধের জন্য উদ্যোগী হন, তাহলেও কিন্তু ভাগ্য আপনার সাথ দিবে এই মঙ্গলদেবের গোচরে। অপরদিকে ন্যায়ের দেবতা কর্মপ্রধান দেব শনিদেব আমাদের তার উচ্চ ঘরে অবস্থান করছে এবং তার সাথে মঙ্গলদেব উচ্চ ঘরে অবস্থান করছে। আবার ভাগ্যের ঘরে গুরুদেবের অবস্থান। সিংহ রাশির ক্ষেত্রে ৪৫ দিনের গোচর মঙ্গলের মানে সব দিক থেকে ভালো। সিংহ রাশির জাতক জাতিকাদের এই ৪৫ দিনের গোচর সব দিক থেকে ভালো। এই গোচরের সুফল পেতে হলে সিংহ রাশি
জাতক জাতিকাদের বলবো যে কোনো কাজ যদি শুরু করেন তার আগে কিন্তু পিতা মাতার আশীর্বাদ অবশ্যই নেবেন। পিতা মাতার আশীর্বাদ নিয়েই কিন্তু কোনো কাজ শুরু করবেন। প্রত্যেক দিন হনুমানজির দর্শন করবেন, হনুমানজির হনুমান চল্লিশা প্রত্যেক দিন পাঠ করবেন, বিশেষ করে মঙ্গলবার দিন তো করবেন। তবে হনুমান চল্লিশা পাঠ করার আগে শ্রী রাম সীতার প্রণাম মন্ত্র অবশ্যই পাঠ করবেন। আমি প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আমি হনুমান চল্লিশা পাঠ করার আগে শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সম্বন্ধে বলেছি, আপনারা সেটা ফলো করুন। হ্যাঁ, আর এই জিনিস করলে দেখবেন সিংহ রাশির জাতক জাতিকারা অনেক ভালো ফল পাবে। কন্যা রাশি, এবার কন্যা রাশি সম্বন্ধে বলবো মঙ্গলের গোচর কন্যা রাশিদের ক্ষেত্রে কি কি হতে চলেছে। কন্যা রাশির ক্ষেত্রে মঙ্গলদেবের গোচর হচ্ছে পঞ্চম ঘরে। পঞ্চম ঘর হচ্ছে কিন্তু আমাদের প্রেম, ভালোবাসা, আমাদের সন্তানের ঘর, সন্তানের পড়াশোনার ঘর, শরীর স্বাস্থ্যের ঘর। কন্যা রাশির ক্ষেত্রে মঙ্গলদেব হচ্ছে তৃতীয় ঘরের অধিপতি এবং অষ্টম ঘরের অধিপতি হয়ে এবার পঞ্চম ঘরে গোচর করছে। অষ্টম ঘরের অধিপতি হয়ে পঞ্চম ঘরে গোচর করছে, তাই বলবো মঙ্গলের এই গোচরে যারা প্রেম ভালোবাসার সাথে যুক্ত রয়েছেন তারা কিন্তু একটু সাবধান। কারণ প্রেম ভালোবাসার সাথে যারা সিক্রেটিভাবে যুক্ত রয়েছেন তাদের কিন্তু সিক্রেট আবার মোচন হয়ে যাবে, ভিতরের খবর কিন্তু বাইরে বেরিয়ে পড়বে। তাই বলবো প্রেম ভালোবাসার দিকে কিন্তু সাবধান। হ্যাঁ, তবে যারা উচ্চ শিক্ষার্থী, যারা উচ্চ শিক্ষার সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য কিন্তু মঙ্গলের গোচর একদম সম্পূর্ণ 100% খুব ভালো দিক, ভালো সময়। মঙ্গলের গোচরে আমি বলবো যারা গর্ভবতী মহিলা রয়েছেন তারা কিন্তু একটু সাবধানে থাকবেন। সন্তানকে নিয়ে কিন্তু চিন্তায় ফেলবে এই মঙ্গলের পঞ্চম ঘরের গোচর। সন্তানের কাছ থেকে কিন্তু ভালো জিনিসটা খুব কমই পাবেন। সন্তান একটুতেই রেগে যাবে, অধৈর্য হয়ে যাবে, চঞ্চল হয়ে যাবে, এগুলা কিন্তু বেশি মাত্রায় হবে। পিতামাতার সাথে অশ্লীল ভাষায় কথা বলবে। হ্যাঁ, তবে যে সমস্ত ছেলেমেয়েরা খেলাধুলার সাথে যুক্ত রয়েছেন তাদের কিন্তু আবার এই মঙ্গলের গোচরটা 45 দিনের গোচরটা খুব ভালো, তারা কিন্তু এই গোচরের সুফল পাবে। পঞ্চম ঘরের গোচর কিন্তু মঙ্গলের মনের মধ্যে কিন্তু প্রচণ্ড ক্রোধ উৎপন্ন করে। এই ক্রোধ জিনিসটাকে কিন্তু কন্ট্রোলে রাখবেন। তবে যারা ব্যবসা বাণিজ্য করছেন তাদের ক্ষেত্রে এই গোচরের সময়কালটা কিন্তু খুব ভালো, আকস্মিক অর্থ লাভ করাবে। এবং যারা ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই পঞ্চম ঘরের গোচর খুব ভালো সময়। মঙ্গলের 3টি দৃষ্টি রয়েছে, তার চতুর্থ দৃষ্টি পড়ছে অষ্টম ঘরে, আর অষ্টম ঘরে বসে রয়েছেন আমাদের গুরুদেব স্বয়ং বলবান অবস্থায়। গুরুদেব কিন্তু বসে রয়েছেন প্রচণ্ড বলবান অবস্থায় মেষ রাশিতে, তার কিন্তু মিত্র রাশি। তাই বলবো এই পঞ্চম ঘরে গোচরে যারা উচ্চশিক্ষার্থী, যারা রিসার্চ জাতীয় কোনো বিদ্যার সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই মঙ্গলের গোচর অত্যন্ত শুভ। মঙ্গলের সপ্তম দৃষ্টি পড়ছে লাভের ঘরে, তাই বলবো লাভের দিক থেকে এই গোচর যারা ব্যবসা বাণিজ্য চাকরির সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো। মঙ্গলদেবের অষ্টম দৃষ্টি পড়ছে দ্বাদশ ঘরে, যারা ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই মঙ্গলের গোচর খুব ভালো। যারা উচ্চশিক্ষার্থী রয়েছেন, এতদিন ধরে যারা বিদেশে যাওয়ার সুযোগ খুঁজছিলেন তাদের ক্ষেত্রে মঙ্গলের গোচর খুব ভালো। তবে একটু খরচা বাড়াবে এই গোচরে, একটু দেখে শুনে ভেবেচিন্তে খরচ করবেন। এই গোচরের সুফল পেতে হলে সবথেকে সহজ উপায় বলছি, এর উপর আর কোনো উপায় হয় না, সেটা হচ্ছে হনুমানজির আরাধনা। হনুমানজির আরাধনা প্রত্যেক দিন করুন, প্রত্যেক দিন হনুমানজির দর্শন করুন, হনুমান চল্লিশা প্রত্যেক দিন পাঠ করুন। তবে হনুমান চল্লিশা পাঠ করার আগে শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র অবশ্যই করবেন। আমি প্রত্যেকটা ভিডিওতেও বলছি, কন্যা রাশির জাতক জাতিকাদের বিশেষভাবে বলবো তারা যেন হনুমানের স্মরণ যেন না ছাড়ে, হনুমানকে নিয়ে যেন চলে, তাহলে দেখবেন সমস্ত কিছু আপনাদের ভালো হয়ে যাবে। 2024কে আপনারা মনে রাখবেন, আমি বলছি 2024 আপনাদের কাছে স্মরণ হয়ে থাকবে, শুধু হনুমান চল্লিশা পাঠ করবেন। এবার বলবো হচ্ছে তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে মঙ্গলের এই 45 দিনের গোচর কী ফল নিয়ে আসতে চলেছে। তুলা রাশির ক্ষেত্রে মঙ্গলদেব হচ্ছেন দ্বিতীয় ঘর এবং সপ্তম ঘরের অধিপতি। তো এবার উচ্চ অবস্থায় চতুর্থ ঘরে অবস্থান করছে মঙ্গলদেব। চতুর্থ ঘরে কিন্তু মঙ্গলদেব নীচ হয়, কিন্তু উচ্চ ঘরে অবস্থান করার জন্য মঙ্গলদেব সবার প্রথম এখানে রুচক নামক রাজযোগ তৈরি করবে। এইখানটাতে কিন্তু তুলা রাশির ক্ষেত্রে রেজাল্ট অন্যরকম হবে, কারণ উচ্চ ঘরে অবস্থান করে কর্মের ঘরে দৃষ্টি দিচ্ছে। কর্মের ঘরে দৃষ্টি দেওয়ার ফলে কর্মে কিন্তু একটা বিশাল সফলতার অপেক্ষা করছে তুলা রাশির জাতক জাতিকাদের জন্য। তুলা রাশির ক্ষেত্রে বর্তমান অবস্থায় গুরুদেব সপ্তম ঘরে বসে রয়েছেন মেষ রাশিতে, মঙ্গলদেব চতুর্থ ঘরে অবস্থান করছেন, যার ফলে গুরুর উপরে মঙ্গলের দৃষ্টি পড়ছে এবং গুরু আর মঙ্গল কেন্দ্র ঘরে অবস্থান করার দরুন
তুলা রাশির ক্ষেত্রে যারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন তারা কিন্তু একটা ভালো লাভ পাওয়ার অবস্থায় রয়েছে, কারণ গুরুদেবের পঞ্চম দৃষ্টি আবার লাভের ঘরে পড়ছে। মঙ্গলদেবের এই গোচর তুলা রাশির জন্য প্রচণ্ড মহত্বপূর্ণ একটা ভালো দিক অপেক্ষা করছে। আপনার সুখেও বৃদ্ধি করবে এবং আপনার আয়ও বৃদ্ধি করবে এই মঙ্গলদেবের এই ৪৫ দিনের গোচর। এই গোচরের ফলে যারা কর্মহীন অবস্থায় ছিলেন তাদের কিন্তু কর্ম পাওয়ার একটা বিশাল সম্ভাবনা রয়েছে। চতুর্থ ঘরে উচ্চ মঙ্গল অবস্থান করার দরুন যারা প্রপার্টি বিক্রি করছেন বা যারা প্রপার্টি কিনছেন তাদের জন্য কিন্তু একটা খুব ভালো সময়। এই মঙ্গলের গোচরে তারা কিন্তু লাভবান হওয়ার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে। মঙ্গলদেবের 3টি দৃষ্টি, চতুর্থ দৃষ্টি পড়ছে সপ্তম ঘরে যেখানটাতে গুরুদেব বসে রয়েছেন, সপ্তম দৃষ্টি পড়ছে কর্মের ঘরে এবং অষ্টম দৃষ্টি পড়ছে লাভের ঘরে। চতুর্থ দৃষ্টি গুরুদেবের উপরে পড়ছে, গুরুদেবের আবার পঞ্চম দৃষ্টি লাভের ঘরে পড়ছে, আবার মঙ্গলদেবেরও অষ্টম দৃষ্টি লাভের ঘরে পড়ছে। অতএব কর্মক্ষেত্রে তুলা রাশির জাতক জাতিকাদের একটা বিশাল লাভের সম্ভাবনা রয়েছে। আর তুলা রাশির ক্ষেত্রে বর্তমানে গুরুদেব ব্যবসার কেন্দ্রবিন্দু সপ্তম ঘরে রয়েছেন, রাহুদেব ষষ্ঠ ঘরে রয়েছেন এবং শনিদেব পঞ্চম ঘরে রয়েছেন। এই সমস্ত গ্রহগুলোর যে অবস্থান এই তুলা রাশির ক্ষেত্রে, আর তার সাথে এই যে মঙ্গলদেবের গোচর ৪৫ দিনের, তো তাতে বলা যায় যে তুলা রাশির জন্য কিন্তু খুব ভালো সময় হতে যাচ্ছে। মঙ্গলদেবের এই গোচরে আরও সুফল পেতে হলে তুলা রাশির জাতক জাতিকাদের বলবো একটি সহজ উপায়, সেটা হচ্ছে হনুমানজির আরাধনা করুন। নিত্য প্রত্যেক দিন হনুমানজির দর্শন করুন, তার সাথে প্রত্যেক দিন হনুমান চল্লিশা পাঠ করুন। হনুমান চল্লিশা পাঠ করার আগে শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র অবশ্যই পাঠ করবেন, তারপরে কিন্তু হনুমান চল্লিশা পাঠ করবেন। আমি প্রত্যেকটা ভিডিওতেই শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র নিয়ে বলেছি, আপনারা আগের ভিডিওতে দেখে নেবেন। প্রিয় দর্শক বন্ধুরা, যদি আমার এই পরামর্শ তোমাদের কাছে সত্যিই কার্যকরী মনে হয় তাহলে আমি বিশেষভাবে অনুরোধ করব যে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে আমাদের আগামীতে অন্যান্য ভিডিওগুলি যেন আপনাদের কাছে সহজে পৌঁছায়। আজকে এতটুকুই, আবার পরের রাশিগুলো নিয়ে বলবো। নমস্কার, ধন্যবাদ।